আসসালামু আলাইকুম সবাইকে। আমি নাইমুর রহমান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আজকে আমরা এইচএসসি ফিজিক্সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে উল্লম্বতলে বৃত্তাকার গতি। উল্লম্বতলে বৃত্তাকার গতি জানার আগে আগে আমাদেরকে বুঝতে হবে বৃত্তাকার গতি জিনিসটা কি। একটা বস্তু যখন নির্দিষ্ট একটি বস্তুকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ মেনটেন করে ঘুরপাক খায়, এটা যদি একটা বস্তু হয় অ্যান্ড এটা যদি একটা কেন্দ্র হয়, এই কেন্দ্র থেকে এই t equals to 0 টাইমে যে ডিস্টেন্স, t equals to t টাইমেও সেম ডিস্টেন্স। অর্থাৎ যখন একটি কেন্দ্রকে আবর্তন করে একটি বস্তু ঘুরতে থাকে তখন তার গতিটি হচ্ছে বৃত্তাকার গতি। ওকে, সো বৃত্তাকার গতির ক্ষেত্রে আমাদের সবসময় দুটি বল কাজ করে। একটা হচ্ছে বস্তু হতে কেন্দ্রের দিকে একটি বল, যাকে বলা হয় কেন্দ্রমুখী বল, এবং বস্তু হতে বাইরের দিকে একটি বল, যাকে বলা হয় কেন্দ্রবিমুখী বল। বৃত্তাকার গতিতে এই দুটি বল যখন সমান থাকে তখনই সেই বস্তুটা বৃত্তাকার পথে ঘুরতে থাকে। কোনো একটি বল যদি বেশি বা কম হয় তখন সেই সেই বস্তুটা সেই বৃত্ত থেকে বাইরে ছিটকে পড়ে। আচ্ছা, সো একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে কেন্দ্রবিমুখী বল সবসময় mv²/r। এটা কিভাবে আসছে এটা আমরা পরের ভিডিওতে জানতে পারবো। আজকে আমরা এই টপিক অনুযায়ী একটা ডিফারেন্ট একটা, অথবা বলা যায় এটারই একটা অ্যাডভান্স ভার্সন, সেটা হচ্ছে উল্লম্ব তলে বৃত্তাকার গতি, সেটা নিয়ে আলোচনা করবো। সো উল্লম্ব তলে বৃত্তাকার গতি বোঝানোর জন্য আমার কাছে একটা চার্জার আছে। আমি যদি এটাকে তোমাকে দেখাই, সো নর্মালি বৃত্তাকার গতি কিরকম হয়? নর্মালি বৃত্তাকার গতি হয় এরকম। নর্মালি বৃত্তাকার গতি দেখতে হয় এরকম হয়। সো এটা এক্স অক্ষ বরাবর ঘুরছে অ্যান্ড এটার সব দিকে mv²/r অ্যান্ড কেন্দ্রমুখী বল কাজ করতেছে। সো যখন দুই পাশেই সমান বল আছে তাই এটা বৃত্তাকার পথে ফিক্সড হয়ে আছে। কোনো একটা যদি বল বেশি বা কম হয় তখন সেটা এই বৃত্তপথ থেকে বাইরে ছিটকে পড়বে। সো উল্লম্ব তলে দেখতে কিরকম হয়? উল্লম্ব তল অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর। সো আমি যদি এক্স ওয়াই অক্ষ বরাবর এটার সুতার এক প্রান্ত ফিক্স রাখি এবং ঘুরাই, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর অর্থাৎ উল্লম্ব তলে বৃত্তাকার গতি। সো তোমরা যদি এটা বাসায় প্র্যাকটিক্যালি ট্রাই করো, তোমরা একটা জিনিস খেয়াল করবে, বস্তুটা যখন নিচের দিকে থাকে তখন সুতায় বেশি টান লাগে। সুতায় বেশি টান লাগার কারণ হচ্ছে আম, সেটা আমরা আজকে আলোচনা করবো যে কেন সুতায় বেশি টান লাগে ম্যাথমেটিক্যাল টার্ম অনুযায়ী। আরেকটা জিনিস খেয়াল করবা, যখন বস্তুটা একদম উপরে থাকে তখন সুতায় মনে হয় যেন কিছুই নাই, যেন এটা শূন্য হয়ে গেছে, এটা কোনো ভর নাই, এরকম ফিল হয়। সো আজকে আমরা ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে বুঝবো যে কেন আমাদের কাছে এরকম ফিল হয়। সো আমরা যদি এটাকে চিত্রের মাধ্যমে বুঝতে চাই, সো এটাই হচ্ছে সেই চার্জারটা ধরতে পারো, এন্ড চার্জারের ভর হচ্ছে এম। এখন এই চার্জারটা যখন ঘুরতে থাকে তখন আর ফিক্স থাকে, অর্থাৎ কেন্দ্র থেকে ওই চার্জারের দূরত্ব সবসময় সেম থাকে, এটা চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, সো আমরা একটা জিনিস জানি যে একটা বস্তুর অভিকর্ষজ বল সবসময় mg, অর্থাৎ জি ইন্টু তার নিজস্ব ভর। সো সেটা সবসময় নিচের দিকে কাজ করবে, এটা সবসময় ফিক্সড, এটা কখনো চেঞ্জ হবে না। সো চেঞ্জ তাহলে কি হবে? চেঞ্জ হতে পারে আমাদের যে টান বল। আমি কি বলছিলাম, যখন সেটা বস্তুর নিচে থাকে তখন আমাদের কাছে মনে হয় যেন বেশি টান লাগতেছে, আর যখন সেটা উপরে উঠে যায় তখন মনে হয় যেন কম টান লাগতেছে। তখন তো আমাদের যে টান বলটা কেন্দ্রের দিকে, সেই টান বলটা চেঞ্জ হতে পারে। এখন একটা জিনিস আমাদেরকে লক্ষ্য করতে হবে যে বস্তুটা যখন নিচের দিকে আছে তখন এমজি নিচের দিকে কাজ করতেছে, কিন্তু সুতা এর এক প্রান্ত তো কেন্দ্রের দিকে ফিক্সড হয়ে আছে, অর্থাৎ এখানে। সো টান বল সবসময় বস্তু থেকে সুতা বরাবর বাইরের দিকে হবে। টান বল নিয়ে তোমরা অনেক ম্যাথই করবে, তার তখন একটা কথা অবশ্যই মাথায় সবসময় রাখতে হবে যে টান বল সর্বদা বস্তু হতে সুতা বরাবর বাহিরের দিকে। এই কথাটা সবসময় সত্য। সো এটা যদি আমাদের চার্জারটা হয় এন্ড এটা যদি আমার চার্জার তারটা হয়, সো এটাকে যদি আমরা শুধু ধরি, তো টান বল অর্থাৎ যে টান অনুভবটা সেটা সবসময় বস্তু হতে সুতা বরাবর, বস্তু হতে বাহিরের দিকে, এই যে বাইরের দিকে। অর্থাৎ এই ক্ষেত্রে যখন সে নিচে আসে তখন টান বল থাকবে উপরের দিকে, অ্যান্ড
যে mg সেটা সবসময় নিচে দিকে থাকবে। আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম যে একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে তখন তার সবসময় কেন্দ্রের বাইরের দিকে একটা বল সবসময় কাজ করবে, সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল, অ্যান্ড সেটা সর্বদা কি সবসময় সেটা হচ্ছে mv²/r। সো তার মানে কি এখানে বৃত্তাকার পথে ঘোরার জন্য mgর সাথে আর একটা এক্সট্রা বল অ্যাড হয়ে যায়, সেটা হচ্ছে mv²/r। এটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। কেন্দ্রবিমুখী বল। এখন আমরা যখন এক্স অ্যাক্সিস বরাবর ঘুরেছিলাম তো তখন জাস্ট দুইটা বলই কাজ করতে, একটা হচ্ছে কেন্দ্রমুখী বল, একটা হচ্ছে কেন্দ্রবিমুখী বল। দুইটা বলই সমান হইতে হবে। সমান হওয়ার জন্যই এটা বস্তুটা এদিকেও যাচ্ছে না এদিকেও যাচ্ছে না, এই বরাবর ফিক্স থাকতেছে। তো যখন এই বরাবর ফিক্স থাকতেই হবে, তাই এই দুটাকে সমান হইতে হবে, অর্থাৎ বাম পাশ এবং ডান পাশ সমান হইতে হবে। এই ক্ষেত্রেও সেম লজিক। তুমি যদি এইখানে উপরের বল আর নিচের বল সমান না রাখো তখন কি হইতে পারে আমি তোমাকে বলি। যদি নিচের বল বেশি হয় কোনো কারণে তখন বস্তুটা নিচের দিকে চলে আসবে। যদি বস্তুটার উপরের দিকে বল বেশি হয় তখন বস্তুটা উপরের দিকে ছিটকে চলে যাবে। সো যেহেতু বস্তুটা এই বরাবর ফিক্স আছে, অর্থাৎ কেন্দ্র থেকে একই দূরত্বে সবসময় অবস্থান করতেছে, তাই এখানেও উপরের বল আর নিচের বল সবসময় ফিক্স থাকবে, সবসময় সমান থাকবে। সো একটা কথা তাহলে আমি অবশ্যই বলতে পারি যে বস্তুটা যখন নিচে থাকে তখন বাম নিচের বল আর উপরের বল সমান থাকে, যার কারণে সেটা বৃত্তপথে ফিক্স থাকে, বৃত্তপথ থেকে ছিটকে যায় না। যখন নিচে থাকে তখন উপরের বল কি, উপরে কিন্তু শুধু একটা বলে কাজ করতেছে, সেটা হচ্ছে টান বল। টান বল হচ্ছে টি। আর সমান যেহেতু নিচের সবগুলা বলের সমষ্টি। নিচে কি কি বল কাজ করতেছে, একটা হচ্ছে অভিকর্ষজ বল আর একটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল, এই দুটোর সমষ্টি। আর উপরের টান বল সমান mg প্লাস mv²/r। আচ্ছা, সো এই গেল আমাদের নিচের টপিক। এখন আমরা একটু উপরের কথাটা বিবেচনা করি। সো বস্তুটা যখন ঘুরতে থাকে তখন যখন সেটা একেবারে উপরে চলে আসে তখন আমাদের নিচের দিকে mg সবসময় কাজ করবে। এন্ড আরেকটা কথা সবসময় বলেছিলাম, টান বল সর্বদা বস্তু হতে সুতা বরাবর বাইরের দিকে। সো এটা হচ্ছে বস্তু, এটা হচ্ছে সুতা, এটা হচ্ছে বস্তু এন্ড এটা হচ্ছে সুতা। সুতা বরাবর বাহিরের দিকে, অর্থাৎ বস্তু হতে বাহিরের দিকে, এটা বস্তু হতে বাহিরের দিকে সুতা বরাবর, সুতা বরাবর বাহিরের দিকে হচ্ছে টি। সো এখানে টি নিচের দিকে কাজ করতেছে, এমডিটাও নিচের দিকে কাজ করতেছে। তবে একটা জিনিস উপরের দিকে কাজ করবেই, কারণ সেটা হচ্ছে কেন্দ্রবিমুখী বল, কেন্দ্র থেকে বাহিরের দিকে। সো কেন্দ্র থেকে বাহিরের দিকে কাজ করবে mv²/r। এটা হচ্ছে কেন্দ্রবিমুখী বল। সো এক্ষেত্রে কি, যখন আমি যদি বলি নিচে, অর্থাৎ যখন সেটা উপরে থাকে উপরে, তখন এখানেও সেম লজিক, উপরের বল আর নিচের বল সবসময় সমান হইতে হবে, তখনই সেটা এই কেন্দ্র থেকে একই ডিস্টেন্সে থাকতে পারবে। সো যখন সমান হয় তখন কি লেখা যায়, mv²/r। এটা হচ্ছে উপরের পাশ আর নিচের পাশ হচ্ছে t প্লাস mg। সো এইখানে যদি আমরা একটু লক্ষ্য করি তখন এটাকে একটু ক্যালকুলেট করে লেখা যায় t = mv²/r মাইনাস mg। সো যখন বস্তুটা নিচে থাকে উল্লম্ব তলে ঘূর্ণানোর সময় তখন টি এর মান mv² চেয়ে mg পরিমাণ বেশি। টি এর মান নিচে থাকা অবস্থায় mv² চেয়ে mg পরিমাণ বেশি, কিন্তু যখন বস্তুটা উপরে থাকে তখন টি এর মান mv² চেয়ে mg পরিমাণ কম। টি এর মান কমে গেছে, তাও mg পরিমাণ। যখন বস্তুটা উপরে থাকে তখন তার যেই টান বল সেটা mv² চেয়ে mg পরিমাণ কমে গেছে। আবার যখন সেটা একদম নিচে থাকে তখন mv² চেয়েও mg পরিমাণ বেশি থাকে। তো এই ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল টার্ম হিসেবে বলতে পারি যে এই ক্ষেত্রে যে টান বল
সেটা অবশ্যই এই ক্ষেত্রে টান বলের চেয়ে অনেক কম। এই কারণে আমাদের কাছে উপরে যখন থাকে তখন টান কম লাগে, আর নিচে যখন থাকে তখন টান বেশি লাগে। সো আমরা এই টপিকের পরবর্তী পার্টে চলে আসছি। এই পার্টে আমরা দেখব যে সর্বনিম্ন কত বেগে সেই বস্তুটাকে উল্লম্ব তলে ঘুরতে হবে বৃত্তাকার পথে ঘোরার জন্য। অর্থাৎ এই বেগের চেয়ে যদি একটু কম বেগ থাকে তাহলে সেটা আর ঘুরবে না, সেটা উপরে গিয়ে আবার নিচে পড়ে যাবে। ঠিক আছে, আমি যদি প্র্যাকটিক্যালি দেখাই। সো এটা এখন একটা ফিক্সড বেগে ঘুরতেছে, বাট যদি একটু কম বেগ দেয় তখন সেটা একটু এই যে নিচে পড়ে যাবে, যে উপরে উঠবে না, হ্যাঁ, উপরে গিয়ে নিচে পড়ে যাবে। মানে এটা বেগ কম আছে, বাট যদি একটা ফিক্সড একটা বেগ দেই তখন সেটা বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। বেগ বেশি হলে সমস্যা নেই, বেশি স্পিডে ঘুরবে, বাট বেগ যদি কম হয় তখন সেটা নিচে পড়ে যাবে। এটা আমরা চাই না। সো এই মিনিমাম মানে বেগের ভ্যালুটা মিনিমাম কত হইতে হবে সেটা আমরা বের করবো। সো যখন একটা জিনিস খেয়াল করছো যে বেগের মান যখন অনেক কমে যায় তখন সুতার টান একদম নাই এর চেয়েও কমে যায়, মানে সুতার টান একদম থাকেই না। বাট যখন বেগ অনেক বেশি থাকে তখন সুতার টানটা অনেক বাইরে যায়। সো সুতার টান যেহেতু বাইরে যায়, তার মানে কি, যখন মিনিমাম বেগ থাকবে, মানে যখন বেগের মানটা একদম মিনিমাম থাকবে, তার মানে কি তখন সুতার বেগ, মানে সুতার টান থাকবে না, কিন্তু ওই বেগের কারণে সেটা ঘুরতে থাকবে। অর্থাৎ যখন সে উপরে থাকবে তখন সুতার কোনো টান থাকবে না। সুতার টান থাকবে না, বাট স্টিল সে আসতে পারবে, মানে এই পাশে সে আসতে পারবে, সেটা আমরা দেখবো। সো যখন সুতার টান থাকবে অর্থাৎ টি ইকুয়ালস টু জিরো। সো একটু আগে আমরা দেখে আসছি উপরে যখন থাকে তখন টি এর ভ্যালু হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এম জি। সো এই ক্ষেত্রে যেহেতু সুতার টান থাকবে না, এন্ড আমরা এই ভি এর ভ্যালুটার মানে মিনিমাম মান বের করবো, তখন টি এর মান তখন জিরো থাকে। এই ক্ষেত্রে লেখা যায়, সো এই ক্ষেত্রে লেখা যায় জিরো ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এম জি। একটু আমরা একটু ক্যালকুলেশন করি। এম ভি স্কোয়ার বাই আর ইকুয়ালস টু এম জি। এক্ষেত্রে লেখা যায় ভি স্কোয়ার ইকুয়ালস টু আর ইন্টু জি। সো এটাকে লেখা যায় ভি মিনিমাম ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ আর জি। সো এই স্কোয়ার রুট অফ আর জি এর পরিমাণ বেগ আমাদেরকে অবশ্যই থাকতে হবে বৃত্তাকার পথে ঘোরার জন্য। একটা জিনিস কি খেয়াল করছো, বেগ কত, সেটা মিনিমাম বেগ কত সেটার জন্য বস্তুটার ভর কত সেটা ম্যাটারই করতেছে না। অর্থাৎ একটা বস্তু যদি 100 কেজি হোক বা 1000 কেজি হোক বা 10,000 কেজি হোক, সেটা বা 1 টনই হোক না কেন, সেটা যদি বৃত্তাকার পথে ঘুরতে হয় তখন তার মিনিমাম যে বেগ সেটা ডিপেন্ড করে এই আর এর উপর, অর্থাৎ সেই সুতাটার উপর। ঠিক আছে, সেই সুতাটার লেন্থ কতটুকু, অর্থাৎ আর বা রেডিয়াস কতটুকু, সেটাই ম্যাটার করে এই মিনিমাম বেগ কত হতে পারে। তো এই সূত্র অবশ্যই মনে রাখবা, ভি মিনিমাম ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ আর জি। এই টপিকে অ্যাডমিশন টেস্টে প্রচুর প্রশ্ন আসতে পারে, স্পেশালি এমসিকিউতে প্রচুর প্রশ্ন আসতে পারে। সো এই টপিকটা মাথায় রাখবা। এখন আমি তো বললাম যে সুতার লেন্থ কতটুকু তার উপর ডিপেন্ড করে সর্বনিম্ন কত বেগে ঘুরতে হবে বৃত্তাকার পথে ঘোরার জন্য। তো এমন কি আছে যে সর্বোচ্চ বেগ যার চেয়ে বেশি সে ঘুরতে পারবে না? সে যদি সর্বোচ্চ বেগ থাকেও, তো তার চেয়ে একটু বেশি বেগে ঘুরলে কি হবে? আমি বলি সুতাটা ছিঁড়ে যাবে, অর্থাৎ সুতাটা ছিঁড়ে যাবে এন্ড বস্তুটা ওই বৃত্তাকার পথ থেকে বেরিয়ে আসবে। তখন এম ভি স্কোয়ারের মান অনেক বেশি হয়ে যাবে। সো এটা আমরা একটু ম্যাথমেটিক্যালি প্রমাণ করে দেখাই। সো এই পার্টে আমরা আসছি। এখানে দেখো, আমরা জানি যে বৃত্তাকার পথে যখন একটা বস্তু ঘুরতে থাকে তখন সবচেয়ে বেশি টান অনুভব হয় যখন সে নিচে থাকে। সো এই ক্ষেত্রে তার সবচেয়ে বেশি টান সে এখানেই পাবে এই বেগের জন্য। ভি বেগের জন্য টি ম্যাক্স এটাই হবে। এখন আমি যদি ভি ম্যাক্স চাই, অর্থাৎ এম ভি ম্যাক্স স্কোয়ার ডিভাইড বাই আর প্লাস এম জি ইকুয়ালস টু টি। এখানে অবশ্যই টিটা সেই ম্যাক্সিমাম হবে, অর্থাৎ এক্ষেত্রে ভি ম্যাক্স ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ টি আর বাই এম মাইনাস আর জি। সো এটাই হবে ম্যাক্সিমাম ভেলোসিটি। এর চেয়ে যদি বেশি হয় তখন টি এর মান অনেক বেশি হয়ে যাবে, তখন সেটা ছিটকে পড়ে যাবে, অর্থাৎ এই সুতাটা ছিঁড়ে যেতে পারে। সো আজকের লেসন এতটুকুই।
পরের লেকচারে আমরা ব্যাংকিং কোড নিয়ে আলোচনা করব। অ্যান্ড যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা তোমাদের কোনো ডাউট থাকে অথবা তোমাদের যদি কোনো টপিক বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। আমি অবশ্যই সেই টপিকটা নিয়ে আলোচনা করব। ততদিনের জন্য আল্লাহ হাফিজ।